In this section, we study about characteristic features of replication. আমাদের এইচএসএ কোশ্চেন আছে যে রেপ্লিকেশনের বৈশিষ্ট্যগুলো লেখো 3 থেকে 4 মার্কের। তো আমরা একটা একটা করে ডিএনএ রেপ্লিকেশনের বৈশিষ্ট্যগুলো এখানে জানব। যে ডিএনএ রেপ্লিকেশন ইজ ডিএনএ replication is autocatalytic process. Autocatalytic process. কেন autocatalytic process? Because ডিএনএ থেকে কি উৎপন্ন হয় রেপ্লিকেশনের মাধ্যমে? না, ডিএনএ উৎপন্ন হয়। তাহলে ডিএনএ থেকে ডিএনএ, তাহলে এটা অন্য কোনো সাবস্টেন্স উৎপন্ন হচ্ছে না, সেই জন্য একে বলা হয় অটো ক্যাটালাইটিক প্রসেস। কিন্তু যদি আমরা রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের পার্থক্যতে যাই, সেখানে আমরা যদি দেখি যে ডিএনএ থেকে উৎপন্ন হয় কি আরএনএ, এই প্রসেসকে বলা হয় কি ট্রান্সক্রিপশন। তখন এটা হচ্ছে যে কি ট্রান্সক্রিপশন হচ্ছে যে অটোক্যাটালাইটিক প্রসেস নয়, এটা হচ্ছে যে হেটেরো ক্যাটালাইটিক প্রসেস। কারণ ডিএনএ একটা সাবস্টেন্স, আরএনএ আর একটা আলাদা সাবস্টেন্স, কিন্তু এখানে ডিএনএ থেকে উৎপন্ন হচ্ছে ডিএনএ, সেই জন্য এটা অটোক্যাটালাইটিক প্রসেস। ট্রান্সক্রিপশনে কী হয়, ডিএনএ থেকে উৎপন্ন হয় আরএনএ, সেটা হচ্ছে যে সেই জন্য এটা হেটেরো ক্যাটালাইটিক প্রসেস। ট্রান্সক্রিপশনের আরেকটা বৈশিষ্ট্য এটা হলো যেটা ফার্স্ট স্টেপ অফ জিন এক্সপ্রেশন। জিনের এক্সপ্রেশনের ফার্স্ট স্টেপস কি? অপশন দেওয়া হলো রেপ্লিকেশন, না ট্রান্সক্রিপশন, না ট্রান্সলেশন। the first step of gene expression is replication, transcription, C translation, D all of the above. তাহলে ফার্স্ট স্টেপস অফ জিন এক্সপ্রেশন কি হবে? ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশন হলো সেকেন্ড স্টেপ অফ জিন এক্সপ্রেশন। তো এখানে আমরা যেটা জানলাম বেসিক ডিফারেন্স রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে। রেপ্লিকেশন হচ্ছে অটো ক্যাটালাইটিক প্রসেস, যেখানে ট্রান্সক্রিপশন হচ্ছে হেটেরো ক্যাটালাইটিক প্রসেস। রেপ্লিকেশন ট্রান্সক্রিপশনে আরও অনেক পার্থক্য আছে, যখন আমরা ট্রান্সক্রিপশন আসব সেখানে আলোচনা করব। আর ট্রান্সক্রিপশন হলো ফার্স্ট স্টেপস অফ জিন এক্সপ্রেশন, আর ট্রান্সলেশন হলো যেখানে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, সেটা হচ্ছে সেকেন্ড স্টেপস অফ জিন এক্সপ্রেশন। এখন আমরা এই আরএনএ থেকে প্রোটিন বানাবো, সেটাকে বলা হয় সেকেন্ড স্টেপস অফ জিন এক্সপ্রেশন। এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন, সেটা সেকেন্ড স্টেপস অফ জিন এক্সপ্রেশন। তাহলে এখানে আমরা যেটা জানলাম কি ডিএনএ ইজ অটোক্যাটালাইটিক প্রসেস। পরের বৈশিষ্ট্য হলো কি ট্রান্সক্রিপশনের second features of DNA replication is DNA replication is semi-conservative, যার বাংলা হলো অর্ধ সংরক্ষণশীল। semi-conservative, TIVE, semi-conservative and semi-discontinuous, অর্থাৎ অর্ধ বিচ্ছিন্ন, ডিসকন্টিনিউয়াস।
নট কন্টিনিউয়াস। তো এমসিকিউ থাকে ডিএনএ রেপ্লিকেশন ইজ, ফার্স্ট অপশন দেওয়া হলো সেমি কনজারভেটিভ, সেকেন্ড অপশন সেমি ডিসকন্টিনিউয়াস, থার্ড অপশন তাহলে কি সেমি কন্টিনিউয়াস, সেমি কন্টিনিউয়াস, সেমি কন্টিনিউয়াস, অ্যান্ড লাস্ট অপশন দেওয়া হলো বোথ এ অ্যান্ড বি। উত্তর হবে কি বোথ এ অ্যান্ড বি। ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ, সেমি ডিসকন্টিনিউয়াস। সেমি কনজারভেটিভ এটা একটা প্রমাণ আছে যে ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ। ইট ইজ প্রপোজড বাই ওয়াটসন অ্যান্ড কিক ইন 1953 এবং সেমি কনজারভেটিভটাকে প্রুভ করেন 1958 সালে ই কোলাইয়ের দেহে মেসেলসন অ্যান্ড স্ট্যাল এবং সেমি কনজারভেটিভ প্রমাণ করেন ইন প্রোক্যারিওটিকের দেহে মেসেলসন অ্যান্ড স্ট্যাল, আর ইউক্যারিওটিকের দেহে প্রমাণ করেন টেইলর এবং তার কলিগস। আমরা পরের ভিডিওতে আসবো সেমি কনজারভেটিভ কীভাবে প্রমাণিত হয়। ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ প্রোক্যারিওটের ক্ষেত্রে প্রমাণ করেন মেসেলসন অ্যান্ড স্ট্যাল, ইউক্যারিওটের ক্ষেত্রে প্রমাণ করেন টেইলর, হিউজ অ্যান্ড উডস। একসাথে বলা হয়েছে টেইলর এবং তার কলিগস। এরপরে লিখি আমরা যে ডিএনএ রেপ্লিকেশনে সাহায্যকারী সমস্ত এনজাইমকে একত্রে বলা হয় রেপ্লিজোম কি। 1-2 মার্কের কোশ্চেন থাকে রেপ্লিজোম কি। রেপ্লিকেশনে সাহায্যকারী সমস্ত এনজাইমস অ্যান্ড proteins which are involved or help in DNA replication. রেপ্লিকেশনে সাহায্যকারী সমস্ত এনজাইমকে একত্রে বলা হয় রেপ্লিজোম, কারণ এই ডিএনএ রেপ্লিকেশন হতে গেলে অসংখ্য এনজাইম লাগে, যেমন কি টোপো ফার্স্টে লিখছি এখানে ডিএনএ পলিমারেজ। এই কি করে ডিএনএ থেকে ডিএনএ বানায়, সেই জন্য এর নেচার দেওয়া হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এখানে যে উৎসেচকটা লাগে ডিএনএ পল, ডিএনএ থেকে ডিএনএ বানাচ্ছি, সেই জন্য প্রকৃতি হবে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। আরও উৎসেচক হলো হেলিকেজ। যখন আমরা প্রত্যেক রেপ্লিকেশন এর প্রসেসে আসবো তখন প্রত্যেকটা এনজাইমের কাজ জানবো। হেলিকেজ, টোপো আইসোমারেজ, ডিএনএ গাইরেজ और জাইরেজ, তারপর ডিএনএ লাইগেজ যাকে বলা হয় জেনেটিক্যাল গ্লু, এবং একটা প্রোটিন আছে এসএসবি প্রোটিন বা আর নাম আছে A3S প্রোটিনস। এর ফুল ফর্ম হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং और একই রকম সিঙ্গেল স্ট্র্যান্ড স্টেবিলাইজিং প্রোটিনস। প্রত্যেকটা এনজাইমের কাজ আলাদা আলাদা আছে। আরেকটা উৎসেচক আছে আরএনএ প্রাইমেজ। তাহলে ডিএনএ রেপ্লিকেশনে সাহায্যকারী সমস্ত এনজাইমকে একত্রে বলা হয় রেপ্লিজোম। তাহলে ইট ইজ এ অটোক্যাটালাইটিক প্রসেস
ইট ইজ এ সেমি কনজারভেটিভ অ্যান্ড সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেস। রেপ্লিকেশনে সাহায্যকারী সমস্ত এনজাইমকে বলা হয় রেপ্লিজোম। এর পরের বৈশিষ্ট্য হলো ইউনিট অফ রেপ্লিকেশন। ইউনিট অফ রেপ্লিকেশনের একককে বলা হয় রেপ্লিকন। রেপ্লিকেশনের একককে বলা হয় রেপ্লিকন। যেমন জিনের একক, ফাংশনাল ইউনিট অফ জিন ছিল কি সিস্ট্রন। ইউনিট অফ রেপ্লিকেশন রেপ্লিকন। ইউনিট অফ মিউটেশন মিউটন। ইউনিট অফ কমপ্লিমেন্টেশন কমপ্লন, COMPLON। ইউনিট অফ রিকম্বিনেশন রেকন। আরেকবার, ইউনিট ফাংশনাল ইউনিট অফ জিন ইট ইজ সিস্ট্রন। ইউনিট অফ রেপ্লিকেশন রেপ্লিকন। ইউনিট অফ মিউটেশন মিউটন। ইউনিট অফ complementation it is complon. Unit of recombination it is recon, RECON. রেপ্লিকেশন কখন হয়? ইন্টারফেজ মেটাবলিক্যালি মোর অ্যাক্টিভ ফেজের অর্থাৎ ইন্টারফেজের এস দশায়। এস এর ফুল ফর্ম কি? সিনথেটিক ফেজ। অর্থাৎ যদি আমরা ইন্টারফেজ কীরকম দেখি, সেরকম ইন্টারফেজের G1 S G2, এই এস দশায় G1 S G2, এই এস দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়। আর G1 এ এবং G2 তে হয় কি? ট্রান্সক্রিপশন। এখানেও ট্রান্সক্রিপশন হয়। তাহলে G1 এবং G2 তে হয় ট্রান্সক্রিপশন, আর এস ফেজে হয় রেপ্লিকেশন। এর পরের পার্থক্যটা যেটা হলো যে পার্থক্যটা কি? It is very fast and accurate process. এটা খুবই দ্রুত এবং সঠিক প্রসেস। ইজ ভেরি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট প্রসেস। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, ইন ই কোলাই, এটা ইনসেক্টিভ বই দেওয়া হয়েছে। ইন ই কোলাই কি আছে? 4.6 10⁶ বেস পেয়ার আছে। এই এতগুলো বেস পেয়ার এর রেপ্লিকেট হতে ইন ই কোলাই 4.6 10⁶ বেস পেয়ার সম্পন্ন ডিএনএ এর রেপ্লিকেশন হতে সময় লাগে 18 থেকে 19 মিনিট, বা অ্যাকচুয়ালি ধরা 20 মিনিট পর্যন্ত। 18 থেকে 19 মিনিটস, দ্যাট ইজ এভারেজ রেট অফ পলিমারাইজেশন। এভারেজ রেট অফ পলিমারাইজেশন কত না 2000 বেস পেয়ার পার সেকেন্ডে। অর্থাৎ ডিএনএ পলিমারেজ এনজাইম 2000টি বেস পেয়ার অ্যাড করে পার সেকেন্ডে। এটা ভালো করে মনে রাখি। আমরা আগেও দেখেছিলাম ই কোলাইতে 4.6 10⁶ বেস পেয়ার থাকে, কিন্তু হিউম্যান বিংসের ক্ষেত্রে ডিপ্লয়েড সেলে 6.6 × 10⁹ বেস পেয়ার থাকে। ইন ই কোলাই 4.6 10⁶ বেস পেয়ার ডিএনএ থাকে। তার রেপ্লিকেট হতে সময় লাগে 18 থেকে 19 মিনিট, বা ধরা হয় এটাকে অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটও ধরা হয়। আর
এভারেজ রেট অফ পলিমারাইজেশন, অর্থাৎ এরকম দুটো যে স্ট্যান্ড থাকে, দুটো স্ট্যান্ডে ডিএনএ পলিমারের যে উৎসেচকটা বেস পেয়ার অ্যাড করে পার সেকেন্ডে কতগুলো বেস পেয়ার অ্যাড করে, 2000টি বেস পেয়ার অ্যাড করে পার সেকেন্ডে। সেজন্য বলা আছে ইট ইজ ভেরি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট প্রসেস। তারপরে কোশ্চেন যে অ্যানি মিস্টেক ডিউরিং রেপ্লিকেশন, any mistake during replication, কোনো মিস্টেক হলে ডিউরিং রেপ্লিকেশন রেজাল্ট কি দাঁড়াবে, মিউটেশন। any mistake during replication result into mutation, any mistake during replication result into replication। তারপরের পয়েন্ট কি না, furthermore DNA replication furthermore DNA replication energetically it is very expensive প্রসেস। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন হতে গেলে এটিপি এর ব্যয় হয়, অর্থাৎ এটিপি এর ব্যয় হয়, অর্থাৎ শক্তির ব্যয় হয়। ডিএনএ রেপ্লিকেশন energetically it is very expensive process। পরের পয়েন্ট হলো কি না, very important point, deoxyribonucleoside triphosphates, ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট, এর শর্ট ফর্মে লেখা হয় ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেটস, ডিএনটিপিএস। ডিঅক্সিরাইবো ডি দিয়ে হয়ে গেল ডিঅক্সিরাইবো, এন দিয়ে হয়ে গেল নিউক্লিওসাইড, টি দিয়ে হয়ে গেল ট্রাইফসফেট। ইট সার্ভ ডুয়েল পারপাস অর ডুয়েল ফাংশন, এর দ্বৈত ভূমিকা আছে রেপ্লিকেশনে। ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট সার্ভ ডুয়েল ফাংশন। সেই ডুয়েল ফাংশনটা কি ভালো করে মনে রাখি, একটা আছে অ্যাক্টস অ্যাজ সাবস্ট্রেট। আমরা জানি যে রেপ্লিকেশন অসংখ্য এনজাইম আছে, সেই এনজাইমে কিছু সাবস্ট্রেট বা পদার্থ থাকবে, সেই সাবস্ট্রেট হিসাবে কাজ করে কি এই ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট acts as substrate for replication। second কাজ কি, they provides energy for polymerization, they provide energy for polymerization। উদাহরণ কি, ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেটের উদাহরণ কি, উদাহরণ হলো এদের উদাহরণ কি, DATP ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, DGTP ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, DCTP ডিঅক্সিথাইমিডিন ট্রাইফসফেট, এটা ভুল বললাম, ডিঅক্সিসাইটোসিন ট্রাইফসফেট, আর এটা হচ্ছে ডিঅক্সিথাইমিডিন ট্রাইফসফেট। তাহলে they purpose dual function কি কি, acts as substrate for replication, রেপ্লিকেশনের জন্য যে সমস্ত পদার্থগুলো লাগে সেটা এইগুলোই, এবং এরাই কি করে এনার্জিও সাপ্লাই দেয়
they provide energy for polymerization. তাহলে এটা গেল ডিএনএ রেপ্লিকেশনের কয়েকটা বৈশিষ্ট্য। এর পরের টপিকটা, পরের বৈশিষ্ট্যটা হলো, এর পরের বৈশিষ্ট্যটা হলো যে রেপ্লিকেশন সাইট অফ রেপ্লিকেশন, রেপ্লিকেশন হয় কোথায়, সাইট অফ রেপ্লিকেশন অর্থাৎ where DNA replication is fast site where DNA replication is occur, যেখানে হয় সেই প্লেসটাকে বলা হয় অরিসি। অরিসি ফুল ফর্ম কি? অরিসের অরিজিন, অরির ফুল ফর্ম হলো অরিজিন অফ রেপ্লিকেশন। আর এই সিটাকে ধরা হয়, অর্থাৎ এই সাইটটাকে শর্টে লেখা হয় সি, অরিজিন অফ রেপ্লিকেশন। তাহলে যেখানে কোশ্চেন নেওয়া হয় অরিসি কি না, সাইট বা রেপ্লিকেশন ফার্স্ট অকার, তাকে বলা হয় অরিসি। ইন prokaryotes, PK mean prokaryotes, in prokaryotes only one অরিসি থাকে। In case of prokaryotes only one origin of replication site থাকে। In case of eukaryotes, in case of prokaryotes এর ক্ষেত্রে only one, in case of eukaryotes many origin of replication site থাকে। অরিজিন অফ রেপ্লিকেশন সাইটে পরের পয়েন্টটা লিখি, অরিসি অরিজিন অফ রেপ্লিকেশন সাইট contain many A and T base। অরিজিন অফ রেপ্লিকেশন সাইটে বেশি পরিমাণে অ্যাডিনিন এবং থাইমিন থাকে। অর্থাৎ যদি আমরা এরকম করে ডিএনএ আঁকি, ডিএনএ একটা স্ট্র্যান্ড আঁকি এরকম করে এ ডাবল বন্ড টি, এ ডাবল বন্ড টি, এ ডাবল বন্ড টি, এ ডাবল বন্ড টি বেশি থাকে। কেন স্যার ওরিসি সাইডে বেশি পরিমাণে এটি থাকে? কারণ এটিকে ভাঙতে গেলে কম পরিমাণে বা লেস অ্যামাউন্টে এনার্জি এর ব্যয় হয়। যদি স্যার জিসি থাকে তাহলে এটি বেশি থাকে, আর কম পরিমাণে জি এবং সি থাকে। জিসি বেশি থাকলে কারণ কি, জি ট্রিপল বন্ড সি, এই বন্ডকে ভাঙতে বেশি পরিমাণে এনার্জি ব্যয় হয়। এটা সাইনটা এনার্জি। তাহলে একটা কোশ্চেন যে অরিজিন অফ রেপ্লিকেশন সাইটে কেন বেশি পরিমাণে এটি থাকে? এটি থাকে এই কারণে, এটিকে ভাঙতে, এটির মধ্যে দুটো হাইড্রোজেন বন্ডকে ভাঙতে কম পরিমাণে, অর্থাৎ ডিএনএ হেলিকেজ বা এনজাইম যেগুলো আছে ওগুলো কম পরিমাণে শক্তি ব্যয় করে। আর জিসি থাকে কম পরিমাণে। জিসির মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড, সেই জন্য এই হাইড্রোজেন বন্ডকে ভাঙতে বেশি শক্তি ব্যয় হবে।
তাহলে যেখানে অরিজিন অফ রেপ্লিকেশন সাইট থাকবে সেখানে বেশি পরিমাণে এটি থাকবে, কারণ এটির মধ্যে দুটো হাইড্রোজেন বন্ডকে ভাঙতে কম পরিমাণে এনার্জি লাগবে, এবং বেশি পরিমাণে জিসি থাকবে না, কম পরিমাণে জিসি থাকবে, কারণ জিসির মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড থাকে, সেই জন্য 3টে হাইড্রোজেন বন্ড ভাঙতে বেশি পরিমাণে শক্তি ব্যয় হবে। সেই জন্য অরিজিনাল রেপ্লিকেশন সাইটে বেশি পরিমাণে এটি থাকে, কম পরিমাণে জিসি থাকে। তাহলে সাইট অফ রেপ্লিকেশন ইটস কল অরি-সি। আরেকটা কোশ্চেন দেওয়া হয় এখানে যে রেপ্লিকেশন ফর্ক কি? রেপ্লিকেশন ফর্ক, FORK, রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক হলো যে ডিএনএ এর সম্পূর্ণ লেন্থ ধরে ডিএনএ এর সম্পূর্ণ লেন্থ ধরে রেপ্লিকেশন হয় না। ডিএনএ এর সম্পূর্ণ লেন্থ ধরে ডিএনএ রেপ্লিকেশন হয় না। ইট occur in a it 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 occur in a small opening of DNA helix. It occur in a small opening of DNA helix. তাকে বলা হয় called replication fork. আমি একটা ছবির মাধ্যমে রেপ্লিকেশন ফর্ককে দেখাচ্ছি। যে ধরো এটা ডিএনএ, এর ডিএনএ যখন হয় এর সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন হয় না, সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর ডিএনএ রেপ্লিকেশন হয় না। একটু আগে বলেছেন যেখানে এটি বেশি থাকে সেখানে অরি-সি বলে। ধরো এখানে এটি আছে, এটাকে বলা হবে অরিজিনাল রেপ্লিকেশন সাইট। ইট অকার ইন এ স্মল ওপেনিং অফ ডিএনএ হেলিক্স। যখন রেপ্লিকেশন হবে তখন কি হবে না, এরকম করে বন্ড, এরকম করে একটা ফর্কের মতো স্ট্রাকচার আসবে, অর্থাৎ এই যে স্ট্রাকচারটা এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক। এবার এরকম ধরে এটাকে ধরে এরকম একটা স্ট্র্যান্ড এইদিকে বাড়ে আর একটা স্ট্র্যান্ড এইদিকে যায়। তো যদি ধরে নিই এটাকে 5 প্রাইম, এটা হবে 3 প্রাইম, আর এটা হবে কি 5 প্রাইম, এটা হবে 3 প্রাইম। তারপরে এটাকে আমি লিখছি এরকম করে একটা স্ট্র্যান্ড কন্টিনিউয়াস হয় আর একটা স্ট্র্যান্ড ডিসকন্টিনিউয়াস হয়। এই যে স্ট্রাকচারটা এইটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তাহলে ডিএনএ সম্পূর্ণ লেন্থ ধরে রেপ্লিকেশন হয় না। ইট অকার ইন এ স্মল ওপেনিং অফ ডিএনএ হেলিক্স কল্ড রেপ্লিকেশন ফর্ক। মানে এনসিটিভে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, যে কি লেখা আছে ওখানে, যে ফর লং ডিএনএ মলিকুলস two strands of DNA cannot be separated in its entire length. DNA replication সম্পূর্ণ দৈর্ঘ্য ধরে হয় না। It occurs in a small opening of DNA helix called replication fork. এটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। যখন আমরা রেপ্লিকেশনের প্রসেসে আসবো তখন রেপ্লিকেশন ফর্ক কীভাবে গঠিত হয় সেখানে আরও ভালো করে জানব। তো আমরা এখানে ডিএনএ রেপ্লিকেশনের বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম।
একবার রিক্যাপ করছি যে ডিএনএ রেপ্লিকেশন ইজ অটো ক্যাটালাইটিক প্রসেস, বিকজ ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়, আলাদা কোনো সাবস্টেন্স উৎপন্ন হয় না, এই জন্য এখানে ডিএনএ অটো ক্যাটালাইটিক প্রসেস বলা হয়। ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ, ইট ইজ proposed by Watson and Crick and proved by Michelson and Stahl in prokaryotes E. coli and eukaryotes এর ক্ষেত্রে দিয়েছিলেন টেলর, হিউজ অ্যান্ড ইউটস। সেই ইউক্যারিওটসের নাম পরে আসবো, আলোচনা করব। ভিকিয়া ফাভা এর রুট টিপ সেল থেকে এটা আবিষ্কার করেন। ডিএনএ রেপ্লিকেশনের সেমি কনজারভেটিভ অ্যান্ড ক্রোমোজোম রেপ্লিকেশনের সেমি কনজারভেটিভ গিভেন বাই টেলর, হিউজ অ্যান্ড উডস বা টেলর অ্যান্ড হিটস কলিগস। ভিকিয়া ফাভা বলে এক নম্বর ব্রড বিন এর রুট টিপ সেল থেকে তিনি আবিষ্কার করেছিলেন। পরের বৈশিষ্ট্য হলো ডিএনএ রেপ্লিকেশন ইজ ডিএনএ রেপ্লিকেশনের একক হচ্ছে রেপ্লিকন, আর যেখানে রেপ্লিকেশন ফার্স্ট স্টার্ট হয় সেটাকে বলা হয় অরিসি। প্রোক্যারিওটের ক্ষেত্রে একটি মাত্র অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকে, ইউক্যারিওটের ক্ষেত্রে মেনি রেপ্লিকেশন অফ অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকে। রেপ্লিকেশন একককে বলেছি রেপ্লিকন। রেপ্লিকেশনে অসংখ্য এনজাইম লাগে, এনজাইমস অ্যান্ড প্রোটিন হুইচ আর ইনভলভ ইন রেপ্লিকেশন কল্ড রেপ্লিজোম। এবং ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে যেটা ফার্স্ট এনজাইম যেটা বলা হয়েছে কি ইনসার্টে দেওয়া আছে ডিএনএ পলিমারেজ, ইট ইজ এ ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, এটা ডিএনএ থেকে ডিএনএ বানায়। তারপরে বৈশিষ্ট্যতে ছিল যে ইট ইজ ভেরি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট প্রসেস। ইন ই কোলাই 4.6 ইন 10⁶ বেস পেয়ার থাকে, সেটা রেপ্লিকেটস হতে সময় লাগে 19 থেকে 20 মিনিট বা 18 মিনিট বলা হয়েছে ইনসার্টিভ ওয়ে। আর এভারেজ রেজ অফ পলিমারেজেন 2000 বেস পেয়ার অ্যাড করে পার সেকেন্ডে ডিএনএ পলিমারেজ। ডিএনএ রেপ্লিকেশনের সময় কোনো মিস্টেক হয়ে গেলে সেটা রেজাল্ট ইনটু মিউটেশন। আর তারপরে বৈশিষ্ট্য ছিল ইট ইজ এনার্জেটিক্যালি ভেরি এক্সপেন্সিভ প্রসেস এবং ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট সার্ভ ডুয়াল পারপোজ বা ডুয়াল ফাংশন, অ্যাক্টস অ্যাজ সাবস্ট্রেট অ্যান্ড নেক্সট ওয়ান ইজ হেল্প প্রোভাইড এনার্জি ফর পলিমারাইজেশন। তারপরে ছিল কি রেপ্লিকেশন ফর্ক বলা হয়েছিল, ডিএনএ সম্পূর্ণ লেন্থ ধরে রেপ্লিকেশন হয় না, একটা ছোট্ট জায়গা প্রথমে অরিজিনাল অ্যাপ্লিকেশন সাইটে যে খুলে যায়, সে অরিজিনাল অ্যাপ্লিকেশন সাইটের একটা সাইট হওয়ার পরে এটা এরকম করে একটা জায়গা হয় যেখানে রেপ্লিকেশন হতে থাকে, সেটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এরপরে কয়েকটা এমসিকিউ দিয়ে এই ফিচার্স অফ রেপ্লিকেশন শেষ করা হচ্ছে।